এখানে 208টা সুপারিশের মধ্যে 187টা সুপারিশে আমরা একমত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে। আংশিক একমত 5টা, একমত নয় 11টা এবং মন্তব্য সহ আমরা ভিন্নমত দিয়েছি 5টা। এগুলোর বিষয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে আমরা এই যে আংশিক একমত এবং নীতিগত একমত এর মধ্যে 5টার পরেও আমরা যে একমত নই দিয়েছি, ওর মধ্যেও কিছু কিছু আমরা নীতিগতভাবে একমত হয়েছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টে আমরা বিস্তারিত রিপোর্টে 243টি সুপারিশ পেয়েছি। এই 243টি সুপারিশের মধ্যে সরাসরি আমরা 141টি সুপারিশের সাথে একমত, 14টা সুপারিশে আংশিক একমত, 64টি সুপারিশে মন্তব্য সহ ভিন্নমত, অন্যান্য মতামত, আর 24টা সুপারিশে কেবল আমরা একমত হইনি। এই বিষয়ে আমরা আমাদের বিস্তারিত আলোচনার মধ্যে আমরা তুলে ধরেছি। দুদকের ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা বিস্তারিত রিপোর্টে যাইনি। দুদক সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে খুব সম্ভবত 19টা কি 20টা প্রস্তাব ছিল। তার মধ্যে আমরা সরাসরি 11টার মতো প্রস্তাবে একমত, বাকি 7টা কি 8টা প্রস্তাবের বিষয়ে আমরা নীতিগতভাবে একমত বলে আমরা কিছু মন্তব্য তার মধ্যে দিয়েছিলাম। এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। ওই নীতিগত একমতের ব্যাপারে সংস্কার কমিশনের যিনি ওই সংক্রান্ত সংশ্লিষ্ট সদস্য আছেন ইফতেখারুজ্জামান সাহেব, তো ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে মোটামুটি ওনারাও একমত যে নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে যে আরও কিছু কিছু বিষয় এখানে আছে, পরিষ্কার করতে হবে, ওনাদের কাজ করতে হবে, আইন সংস্কারের বিষয় আছে, পর্যালোচনার বিষয় আছে, পরবর্তীতে আইন প্রণয়নের বিষয় আছে, কোনোটার সাথে আমরা দ্বিমত করিনি, নীতিগতভাবে একমত করছি। শুধু একটি বিষয়ে দুর্নীতি দমন কমিশনের রিপোর্টের মধ্যে 20টা সুপারিশের মধ্যে শুধু একটি সুপারিশে আমরা একটু ভিন্নমত বা একমত নই বলে আমরা মন্তব্য করেছি। তার কারণ হলো আয়কর আইনের একটা সংশ্লিষ্ট ধারা আছে, সেই ধারাটা সংশোধনের বিষয়ে এখানে কথা আছে। তা আমরা বলেছি যে এই ধারাটা এখনই যদি আমরা পরিবর্তন না করি, যদি আদালতের মাধ্যমে যেভাবে রিপোর্ট চাওয়া হচ্ছে এনবিআর এর কাছে সেইভাবেই যদি থাকি, তাহলে আপাতত ভালো, আর না হলে একটা ফ্লাড গেট ওপেন হওয়ার মতো হবে। সেটা শুধু একটা আইন সংশোধনের ব্যাপার। যদি এটা আরও পর্যালোচনার মাধ্যমে আইনটা যদি এখনই সংশোধনের প্রয়োজন হয়, সেই বিষয়ে ওনারা চিন্তা করবেন। আমরা বলেছি এই বিষয়ে আপনারা একটু আরও চিন্তা ভাবনা করে দেখেন। তার মানে দুর্নীতি দমন কমিশনকে আমরা সর্বোচ্চ কার্যকর দেখতে চাই। সেই জন্য আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে 20টা রিপোর্ট আছে তার মধ্যে কেবল একটা রিপোর্টে একটু আপত্তি দিয়েছি। সেইটাও আমার মনে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, আইন সংশোধনের মধ্য দিয়ে যদি যখন করা সম্ভব হলে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট আপনারা বলতে পারবেন 100% একমত, এবং দেশে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে কার্যকরভাবে কাজ করুক এবং সেই সেবা জাতি পাক, সেটা আমরা চাই। এখন বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, ওইখানে সংবিধানের মধ্যে যে অংশটা বিচার বিভাগের ভাগ আছে, সেই ভাগে তো আপনাদের সাথে আলাপ হয়েছে সংবিধানের অংশে সংস্কার কমিশনে। এর বাইরেও বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছিল, যেখানে সংবিধানের অংশ বাদেও আরও বিভিন্ন আইন কানুনের প্রশ্নে তাদের বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব আছে। সেখানে আমরা দেখেছি মোট 28টা চ্যাপ্টারে ওনারা সংস্কার প্রস্তাব দিয়েছেন। 28টা চ্যাপ্টারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে এখানে চিহ্নিত করতে পেরেছি 89টি প্রস্তাব। সেই 89টি প্রস্তাবের ব্যাপারে আমরা বিস্তারিত মতামত দিয়েছি। তার মধ্যে আমরা 62টি বিষয়ে আমরা একমত হতে পেরেছি বা নীতিগতভাবে 9টি বিষয়ে আমরা মন্তব্য সহ আংশিক একমত হয়েছি এবং 18টি বিষয়ে ভিন্নমত পোষণ করেছি। এখন আরও হয়তো ওনাদের সাথে বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আমাদের আলোচনা হবে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এইখানে হয়তো আমরা আরও অনেক বিষয়ে কাছাকাছি আসতে পারবো। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক, সেটাও আমরা চাই। আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে আওতাধীন সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে দুর্নীতিটাকেও আমরা ইনক্লুড করতে চাই। আমরা অধস্তন আদালত, এখন অবশ্য সেই অধস্তন আদালতকে সংস্কার কমিশন বলছে স্থানীয় আদালত, সেই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। যদি এখন থেকে স্থানীয় আদালত আমরা বলতে চাই, তাহলে স্থানীয় আদালতের অর্থাৎ পূর্বের অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা, নিয়োগ, বদলি, ডিসিপ্লিন সহ অন্যান্য সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে রাখার জন্য আর্টিকেল 116-এ আমরা পরিবর্তন আনতে চাই। সে বিষয়ে আমরা একমত। তবে
বর্তমান অবস্থা বহাল রেখে আর্টিকেল 116 বর্তমান অবস্থা বহাল রেখে সচিবালয় প্রতিষ্ঠা করার বিষয়ে কিছুটা জটিলতা আছে, কিন্তু আমরা চাই সুপ্রিম কোর্টের একটি সচিবালয় হোক। এবং এখানে একটা বিষয় আমরা নতুনভাবে প্রস্তাব করেছি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে এই অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং অন্যান্য বিষয়গুলো ডিল করার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল নামে আলাদা একটা জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক, সেটা আমাদের প্রস্তাব। সচিবালয় তো আলাদা থাকবেই, এবং সেই ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিলের ফাংশন হবে একই, ডিসিপ্লিন এবং মিসকন্ডাক্ট এগুলোর সাথে দুর্নীতিও যেন এখানে কাউন্ট করা হয়। এবং আমরা উভয় ক্ষেত্রে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল যদি গঠিত হয়, উভয় ক্ষেত্রে আমরা বলেছি অভিযোগকারীর অভিযোগ যেন আমলে নেওয়া হয় এবং সেগুলো যেন তদন্ত হয়। ওখানে আরও কিছু পরিবর্তনের কথা ডিটেইল ওনারা প্রস্তাব করেছেন, সংবিধান অংশও করেছেন, জুডিশিয়ারির প্রস্তাব সংস্কার কমিশনের মধ্যেও করেছেন। সেগুলো বিস্তর আলাপ আলোচনা করার আমার মনে হয় এখানে সেই সময় নাই। সেগুলো অধিকাংশ বিষয়ে লিগ্যাল ম্যাটার্সে আমরা কাছাকাছি আসার চেষ্টা করেছি। এগুলা সব কিছুই হয়ে যাবে। আমরা আশা করি কিছু কিছু বিষয়ে যে আমাদের দ্বিমত আছে বা ভিন্নমত আছে, এগুলো ওনারা বিবেচনায় নেবেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আমি আর্টিকেল 95 সম্পর্কে আপনাদের আগে বলেছি, যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধ্যাদেশ সম্পর্কে আগে বলেছি যে এটা যেন যথাযথ এবং সাংবিধানিক প্রক্রিয়া হয়, আমরা সেটা চাই। আর্টিকেল 116 সম্পর্কে আপনাদেরকে বলেছি, এখানে সচিবালয় প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য এখন যেটা রাষ্ট্রপতির মাধ্যমে হয় ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস, সেটা আমরা রিমুভ করার পক্ষে একমত। তবে সেটার জন্য একটা পরবর্তী সংসদে সংবিধান সংশোধিত হতে হবে, সেটা আমরা বলেছি। এবং আর্টিকেল 147 অনুসারে যে যারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে সাংবিধানিক পদের অধিকারী, প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানে স্পিকার, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস সহ আরও যারা সাংবিধানিক পদাধিকারী আছে, তাদের অধিকার, বেতন ভাতা, পারিশ্রমিক ইত্যাদির বিষয়ে বলা আছে। সেই জায়গায় আমরা মনে করি না যে ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচার কর্ম বিভাগে নিয়োজিত যারা আছেন তাদেরটাও এখানে এই অবস্থায় সংবিধানের 147-এ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের এই জায়গায় আনা উচিত। তাহলে পরে অন্যান্য কর্ম বিভাগের মধ্যেও একই দাবি উঠতে পারে, সব কিছু সংবিধানে থাকে না। এটা আলাদা আইন করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে যদি ওনারা মনে করেন, আলাদা আইন করে সেই বিষয়টা রাখা যেতে পারে, বাট নট ইন কনস্টিটিউশন। এগুলো বলা হয়েছে। আর বিচারকদের বয়সের ক্ষেত্রে ওনারা 70 বছর পর্যন্ত বৃদ্ধি করেন একটা প্রস্তাব দিয়েছেন। সেই বিষয়টাতে আমরা বলেছি যে এটা আরও পর্যালোচনা করা দরকার, কারণ অন্যান্য কনস্টিটিউশনাল বডি অথবা কনস্টিটিউশনাল বডির বাইরেও দেশে বিভিন্ন প্রজাতন্ত্রের কর্মে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, তাদের মধ্য থেকেও একই দাবি আসতে পারে সবার বয়স বাড়ানোর ক্ষেত্রে। সেটা একটা বিশদ পর্যালোচনার দাবি করে, আলোচনার দাবি রাখে। সেই জন্য আমরা এটা এখনই বিবেচনা না করার পক্ষে মতামত দিয়েছি। তারপরে সেটা আলাপ আলোচনা করে দেখা যাবে। এই জাতীয় আরও অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, এগুলো বিস্তারিত এখানে বলার আমার মনে হয় যথেষ্ট সময় নাই। তাহলে বিচার বিভাগ নিয়ে আলোচনা হলো, প্রশাসন নিয়ে আলোচনা হলো, দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হলো, তার আগে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা হলো, এবং তার আগে দুপুরের আগে আপনাদের সাথে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট, এটা নিয়ে ডিটেইল আলাপ করেছি। আজকের তৃতীয় দিনের মতো আমাদের আলোচনা শেষ করেছি। আমি মনে করি আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে। এরপরে যদি কোনো বিষয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনার প্রয়োজন হয়, অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবে আমরা সময় নির্ধারণ করে তখন করা যাবে। আমরা ডিসকাশনের জন্য উই আর ওপেন। আমরা সংস্কারের জন্য, বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক। এই সরকার গঠিত হওয়ার আরও 1.5 বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে 31 দফা যে প্রণয়ন করেছি, তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো, প্রিন্সিপালগুলো লেট ডাউন করা আছে। এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে, সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো। এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে, সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। সেটা কাজটা এগিয়ে থাকলো। এখন
যদি আমাদের সাথে আরও আলোচনার প্রয়োজন হয়, ওনারা যখনই আমাদেরকে আহ্বান করবেন আনুষ্ঠানিকভাবে আমরা তৈরি আছি। আমরা বেসিক ডেমোক্রেটিক স্টাইলের বিরুদ্ধে, যে মেম্বাররা ইলেক্টেড হবে তারা চেয়ারম্যান বানাবেই তো, এটার বিরুদ্ধে আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র শাসিত হবে, এটা সংবিধানের মূল এসেন্স বক্তব্য, সেটা গেল। আর ওই যে জাতীয় জেলা সমন্বয় কাউন্সিল, ওই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। সেটা আগেরও ছিল, যে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর ছিল, যা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ছিল, সেই আদলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে যে জেলা সমন্বয় কাউন্সিল বা যে নামেই ডাকা হোক, সেটা গঠন করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন সেই বিষয়গুলোতে আমরা অনেকটা কাছাকাছি আসতে পেরেছি। যেমন সংসদের বাকিগুলো তো সবই একমত। সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্য বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারীর আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করা, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই দুই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন মত আছে। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটু চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অফ দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি, আবার করার প্রয়োজন নেই। সংবিধানের মূলনীতির বিষয়ে মানে যেটা প্রিয়াম্বলের মধ্যে আসবে, সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারটা আমরা ইনক্লুড করব। আর আপনারা যদি চান পঞ্চম সংশোধনী পরবর্তীতে যেইভাবে প্রস্তাবনাটা ছিল সেটার কপি আমরা দিতে পারি, অথবা আপনারা কালেকশন করতে পারেন, তার সাথে আমরা একমত। এবং ওইটার সাথে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক নির্বিচার আমরা অ্যাড করতে চাই। একই মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 8, 9, 10 এবং 12 প্রবাবলি এগুলো যে ওনারা রিপ্লেস করতে চেয়েছিলেন, আমরা বলেছি রিপ্লেস করার সাথে আমরা একমত, কারণ ওখানে ধর্মনিরপেক্ষতা আছে, এটার বিরুদ্ধে আমরা। নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা হয়েছে সেটারও বিরুদ্ধে আমরা। তা আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক, এটার সাথে একমত। কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক। তো ওনারা মোটামুটি রাজি হয়েছেন, তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আর রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 13 থেকে আর্টিকেল 23 ক পর্যন্ত যে ওনারা নতুনভাবে প্রস্তাব করেছেন যে এগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে গিয়ে স্বাধীনতা এবং মৌলিক অধিকার নামে আলাদা একটা চ্যাপ্টার করতে পারি কিনা, সেই বিষয়ে আমরা একমত হতে পারিনি। কারণ আমরা বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস ভাগে যখন আমরা এগুলো শিফট করব, তখন এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এনশিওর করা। তো আপনারা সবাই জানেন যে রাষ্ট্রের জন্য কিছু জিনিস এনশিওর করতে হয়, সেটা হচ্ছে যে স্টেট, এটা ফান্ডামেন্টাল রাইটসগুলো, এগুলো ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট, এটা হচ্ছে প্রিন্সিপাল। সেই জায়গায় যদি আমরা ফান্ডামেন্টাল রাইটসের সংখ্যা বৃদ্ধি করি, সেটা চিন্তাভাবনা করে করতে হবে। তবে যেমন সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা, জরুরি চিকিৎসা প্রাপ্তি, ইন্টারনেট প্রাপ্তি সহ ন্যূনতম মজুরির ক্ষেত্রে যে প্রস্তাবগুলো এসছে, এগুলো ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করে এটা বাস্তবায়ন করা যায় কিনা, বলবৎযোগ্য করা যায় কিনা, সে বিষয়ে আমরা নীতিগত একমত হয়েছি। তবে সেই প্রস্তাবগুলো ওনাদের কাছ থেকে আবার রিভাইসড এবং রিফাইন আকারে আসলে সেটা আমরা দেখে আমরা তারপর আবার প্রস্তাব দেব। এখন অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আর্টিকেল 48, 56 এবং আইনসভার ক্ষেত্রে 65 বা 66 আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এগুলো সম্পর্কে আমরা প্রায় একমত হয়েছি। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার সাথে এটা একটা বড় প্রশ্ন যে পূর্বের মতো তত্ত্বাবধায়ক সরকার কি জুডিশিয়ারিকে অপশন রেখে, চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশন অপশন রেখে থাকবে, নাকি এইটার কোনো বিকল্প চিন্তা করা যায়, সেই বিষয়ে ওনাদেরকে বলেছি আপনারাও আমাদেরকে প্রস্তাব দেন, আমরাও পরীক্ষা করে দেখি যে এইটার বিকল্প কোনো প্রস্তাব সাজানো যায় কিনা। যেটা 13 অ্যামেন্ডমেন্ট যেটা বাতিলের রায় জাস্টিস খায়রুল হক সাহেব দিয়েছিলেন, ওইখানে যদিও আমরা এটা মানি না এবং এটা রিভিউতে আছে, ওখানে একটা অবজারভেশন ছিল যে জুডিশিয়ারিকে, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদেরকে এক্সক্লুড করে পার্লামেন্ট চাইলে সেটা অ্যামেন্ডমেন্ট করতে পারে। তো এখন আপনারা বলবেন যে ওনার জাজমেন্টে আপনি মানেন না, তাহলে পরে ওনাকে কোর্ট করলেন কেন? এগেইন আবার বলি, ওনার জাজমেন্টে অনেক কিছু দেওয়া হয়েছিল শর্ট ভার্ডিক্টে, যেটা পূর্ণাঙ্গ ভার্ডিক্টে দেওয়া হয়নি। বলা হয়েছিল যে পরবর্তী 2টা নির্বাচন পার্লামেন্ট চাইলে এই পদ্ধতি করতে পারে। সেইখানে ওনারা উল্লেখ করেছিলেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড বলেছে সেফটি অফ দি স্টেট অ্যান্ড সেফটি অফ দ্য পিপুল ইজ দ্য সুপ্রিম ল। এই কোর্টগুলো বলেছে, আমি ওনার শর্ট ভার্ডিক্টটা মুখস্থ করে বলতেছি। তো এই 3টা উল্লেখ করেই ওনারা বলছিলেন যে সেফটি অফ দি পিপুল, সেফটি অফ দি
স্টেট ইজ দ্য সুপ্রিম ল, এটা ওনার বার্ডিক, এবং ডক্ট্রিন অফ নেসেসিটি বলছে যে নেসেসিটি ক্রিয়েটস ল, উনি বলছেন সেই হিসাবে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আরও 2বার করা যায় কিনা। কিন্তু পরবর্তী সেই সময় ফ্যাসিস্ট গভর্নমেন্ট এটা মানে নাই, ওনার ফুল বার্ডিক্ট আরও 16 মাস পরে দিয়েছে, সেটাও অন্যায় হয়েছে। এবং বার্ডিক্ট আসার আগে শর্ট বার্ডিক্টের পরে 5 মাস পরে 2011 সালে জুন মাস ওনারা একটা 15 অ্যামেন্ডমেন্ট করলেন, যেটা এখন উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখন গভর্নমেন্ট করতে চাচ্ছি কীভাবে? কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে, ফ্রি ফেয়ার এবং নিউট্রাল ইলেকশনের মধ্য দিয়ে একটা সোভারেইন অথরিটির জনগণের প্রতিনিধিত্ব যখন সরকার পরিচালিত হবে, তখন তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কিন্তু আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ মানে ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে, সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা যখন হবে 19 অ্যামেন্ডমেন্ট হবে, তখন কিন্তু ওই এক্সিকিউটিভের ফাংশন কিন্তু ভেরি লিমিটেড হয়ে যাবে জুডিশিয়ারির ক্ষেত্রে। তখন জুডিশিয়ারি চিফ জাস্টিস এবং জুডিশিয়ারি এমন একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় যাবে, শুধুমাত্র নমিনাল হেড অফ দি স্টেট হিসাবে, অ্যাজ হেড অফ দি স্টেট প্রেসিডেন্টের শুধু সই করা ছাড়া বাকি সমস্ত কর্ম চিফ জাস্টিসের হাতেই থাকবে, এরকম একটা বিধান তখন হবে। তখন এটা মিসইউজ হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে আমি জানি না। তারপরেও এটা ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, এটা তো আমাদের প্রস্তাব। সেই প্রস্তাবটা এখন ওনারাও এগ্রিড হয় নাই, আমরাও এটার বিষয়ে আমাদের প্রস্তাব দিয়েছি। পরবর্তীতে আলোচনা করে যেটা বেটার হবে সেটা হবে। এনসিসির বিষয়ে আমরা বিস্তর আপনাদের সাথে কথা বলেছি, 2-3 দফায় কথা বলেছি। এটা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের এই ধারণাটা নতুন, এবং বাংলাদেশে এটার কোনো এক্সপেরিমেন্ট হয় নাই। আমাদের পলিটিক্যাল কালচারে এবং সংসদীয় ইতিহাসে এটা একটা নতুন আইডিয়া, এবং আমরা পরীক্ষা করে যতটুকু দেখলাম, এইখানে 2টা সময়ে যখন সংসদ থাকবে না অথবা সংসদ ভেঙে দেওয়া হবে, তখন মাত্র কেবল 4 জন ব্যক্তি থাকবেন, তার মধ্যে একজন কেবল ইনডাইরেক্টলি ইলেক্টেড থাকবেন, বাকি 3 জনের হাতে সুপ্রিম পাওয়ার থাকবে। তখন রাষ্ট্রের অবস্থা হয়তো ইমব্যালেন্সড হয়ে যেতে পারে। আর তাছাড়া যে সংবিধানের এসেন্স হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র সবসময় পরিচালিত হবে, অ্যাকসেপ্টিং দি কেয়ারটেকার প্রভিশন, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে এসছে, সেটাও হয়তো একসময় রাষ্ট্র যদি আমরা সেই পর্যায়ে উপনীত হতে পারি, তখন হয়তো সেখান থেকেও আমরা উন্নীত হতে পারবো।